সবাই দেখেন, সবাই আমাদের সঙ্গে আছেন। আজকের এই অনুষ্ঠানে আমাদের বাড়ি বাড়ি গিয়ে বলা তো সম্ভব হয়নি। শুধুমাত্র টেলিফোনের আমন্ত্রণের উপর ভিত্তি করে আপনারা এসেছেন, তার জন্য কৃতজ্ঞতা জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে স্যার যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন, কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না, স্যার সবসময় করেন। আসলে 2022 সালের ডিসেম্বরের 10 তারিখ আমরা এই চ্যানেলটা শুরু করি। এরপরে নানাভাবেই এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, আপনাদের সহযোগিতা না পেলে নিশ্চিতভাবেই এগোতে পারতাম না। আপনারা জানেন কি পরিস্থিতিতে সমস্ত ভারতবর্ষ চলছে। এই সমস্ত চ্যানেল চালানো যথেষ্ট কঠিন। আমরা যে দিকটার উপরে নজর রেখেছি সেটা হচ্ছে একেবারে কারেন্ট টপিকসের ওপর আমাদের আলোচনা হবে, এবং এই আলোচনাগুলি কোনো রকম কাটছাঁট করা হবে না। যার মনের কথা সঠিকভাবে উনি এসে স্বচ্ছভাবে এখানে বলবেন। আমরা কোনো রকম এডিট করব না, এটা আমাদের আমার উদ্দেশ্য ছিল। অন্তত গত 1 বছর ধরে আমরা এটা করতে পেরেছি। এবং সর্বোপরি সত্যি কথা বলতে কি, একটা আশঙ্কা ছিল যে আমরা এত কথা বলার লোক পাবো কিনা। আপনারা শুনলে খুব অবাক হবেন, এই পর্যন্ত আমরা সপ্তাহে 2 দিন চালাই। 52 জন যারা আলোচক আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমার ধারণা, যেহেতু অন্যান্য চ্যানেলের সঙ্গেও আমাদের কিছু কিছু যোগাযোগ আছে, আমার ধারণা এত আলোচক কোনো চ্যানেলে আছে বলে আমার মনে হয় না। যাই হোক, আমরা 1 বছর ধরে আপনাদের সহযোগিতা পেয়েছি। আমাদের আশা অবশ্যই আরও কয়েক বছর, দীর্ঘ বছর আপনাদের সহযোগিতা পাবো। আমার বেশি কথা বলার নেই। আপনাদের কাছ থেকে আজকে আমরা আমাদের কিছু কিছু সুযোগ্য আপনাদের চিন্তাভাবনা আমাদের বলবেন, আমরা কিভাবে এগোতে পারি, আরও কি কোনো আমাদের ত্রুটি কিছু ছিল কি না স্পষ্ট করে বলবেন। আর খবরদার বিষয়টা, আমরা যে তর্জনীটা তুলেছি সেই তর্জনীটা কোনো অবস্থাতেই গুটিয়ে নেব না, এই আশ্বাস আমরা দিতে পারি। আমি পরবর্তী সময় আমাদের সবচেয়ে বেশি সহযোগিতা যিনি করছেন সে পুরুষোত্তম রায় বর্মনকে বলবো কিছু বলার জন্য। এরপরে আপনাদের প্রত্যেকে যে যা পারেন বলবেন, অল্প কথায় বলবেন। আমাদের সময়ের বিষয় রয়েছে, আমরা এটা একসঙ্গে চালিয়ে দেবো আজকে। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। এখানে যারা এসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর প্রয়োজন আনুষ্ঠানিকভাবে নেই, কারণ সবাই আমাদের প্রিয়জন এবং স্যার আমাদের অভিভাবক। তো আমরা খবরদার কথা নয়, একটা দুঃসাহস করেই আমরা এই চ্যানেলটা চালু করেছিলাম। আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে বিকল্প বক্তব্য, এই একটা জোর করে একটা নেগেটিভ চাপিয়ে দেওয়ার চেষ্টা, এর বিরুদ্ধে প্রতিরোধের বিকল্পটা মানুষের কাছে তুলে ধরা। যতই ক্ষুদ্র আয়োজন হোক, কোনো ক্ষুদ্র আয়োজনই ব্যর্থ হয় না, কিন্তু আমাদের সাহস করে এটা জারি রাখা প্রয়োজন বলে আমরা মনে করেছি। কারণ আমরা জানি, নতুন করে বলার কিছু নেই যে বিগ মিডিয়া কিংবা এগুলো কিছুই করে না। ডিজিটাল প্ল্যাটফর্মকে যতটা সম্ভব ব্যবহার করা যায় সেই সাহস করে আমরা এগিয়েছি। 1 বছর হয়ে গেল, খবরদার কথা নয়। এটা মূলত সম্ভব হয়েছে দুজনের জন্য, মণিময় রায় আর কৌশিক নাথ। ওদের দুজনের জন্যই এই চ্যানেলটা 1 বছর ধরে ধারাবাহিকভাবে চলছে। এবং আপনারা যাদেরকে আমরা ডেকেছি, আপনারা যে এসেছেন আমাদের আহ্বানে সাড়া দিয়ে, আপনাদের সহযোগিতার ফলে এই চ্যানেলটা এতদিন অবধি 1 বছর পর অতিক্রম করা, আমি মনে করি এটা একটা কৃতিত্বের বিষয়। আর এখন অবধি আমাদের যেটা ওয়াচ আওয়ার, ওয়াচ আওয়ারটা স্টাডি করা যায়, এখন অবধি আমাদের ওয়াচ আওয়ার প্রায় 1800 ঘন্টা, 1800 ঘন্টা ওয়াচ আওয়ার। আর সাবস্ক্রাইবার 836 কি 37। ওয়াচ আওয়ারের যেটা আমরা ট্রেন্ড দেখলাম, ইয়ং জেনারেশনের ভিউয়ার কম, মূলত অ্যাবাভ 40 আমাদের ভিউয়ার বেশি, ইয়ং জেনারেশন খুবই কম। অ্যাবাভ 40 বা অ্যাবাভ 50-60 ওরা পুরো প্রায় অনেকটাই দেখে, অ্যাবাভ 40 কিছুটা দেখে, আর বাকিরা খুব কম আমরা বুঝতে পারছি। এটা আসে স্যার,
ওইটা ব্যাকআপটা দিয়ে দেয় এবং লোকেশনও দিয়ে দেয়। বাংলাদেশে আমাদের কিছু ভিউয়ার আছে, আপনার কলকাতায় আমাদের কিছু ভিউয়ার আছে, লোকেশনও দিয়ে দেয়। আমরা দেখেছি। আমি মনে করি এই 1 বছরে এইটুকু কিন্তু অগ্রগতি কম নয় এই সময় দাঁড়িয়ে। এখন আমরা মনিময় বলেছে কেন আমরা এটা করছি, এটা সবাই জানেন, নতুন করে বক্তৃতা করার বিষয় নেই। আমরা যে বিষয়গুলো সবাই আনছে না, আমরা আনতে চাইছি। যেমন রামায়ণ নিয়ে আমি আজকে একটা আলোচনায় গিয়েছিলাম, এটা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি, তারা সেখানে আলোচনা উঠেছে রামায়ণ নিয়ে। তো এক ভদ্রলোক খুব সুন্দরভাবে বলছিলেন যে রামানুজমের থাউজেন্ডস রামায়ণ না 300 রামায়ণ, এটা তো বাংলা অনুবাদে বেরিয়েছে, রামায়ণের 300 রামায়ণ। তো এখানে আলোচনা হচ্ছিল যে রামায়ণ মহাকাব্য কি করে হয়, মহাকাব্যের বৈশিষ্ট্য কি, মহাকাব্যে বীরত্ব থাকে, মহাকাব্যে তিলকে তাল করে দেখানো হয়, সমস্ত কিছু বড় আকারে প্রেজেন্ট করা হয়, মহাকাব্য কয়েক শত বছর ধরে রচিত হয়। এই রামায়ণ, ভারতবর্ষে 1000 রকম রামায়ণ আছে, কোথাও রাম সীতা ভাই বোন, এই সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে। তো এগুলো তো ধরুন আমরা আলোচনা করছি, কিন্তু অনেকেই আমরা জানি না। এবং শিক্ষিত লোকের সাথে আমি আলোচনা করে দেখেছি যে মহাকাব্য কি ধারণাটা অনেকের নেই, একটা বিরাট অংশ। সাহিত্যের যারা ছাত্র, সাহিত্যে পাস করেছে, তাদেরকে যখন বলি এপিক কি, মহাকাব্য কি, তারা কিন্তু বলতে পারে না। কেন এই যুগে মহাকাব্য রচিত হয় না, কেন এখন আর নতুন করে মহাকাব্য লেখা হচ্ছে না, কারণ মহাকাব্যের সময়টাই নেই। তো আমরা এই বিষয়গুলো, এমন অনেকগুলো বিষয় আছে, যেমন আমরা নীলাঞ্জনের অ্যাডভেঞ্চারের কাহিনীটা তুলে ধরেছি। ও তো আমাদের বর্তমানের কি কমো ওই মানুষের মতো মানুষের মানুষ, সে দুহাত না থেকেও কিভাবে দুহাতকে ব্যবহার করছে, এইগুলো আমরা করছি, আমরা আগামী দিনে করব, আশা রাখি করব। এবং আপনাদের সাথে একসাথে মিলিত হওয়া ছোট্ট আকারে, আর আপনাদের অভিজ্ঞতা পরামর্শ, যাতে কি করে আমরা এই বিকল্প বক্তব্যটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারি, আরও আমাদের অ্যাক্সেস যাতে বাড়ানো যায়। আমাদের এখন অবধি আমরা এখানে কিন্তু কোনো রিটার্ন পাচ্ছি না। তো রিটার্নটা বড় কথা নয়, যদি আমরা 1000 সাবস্ক্রাইবার করতে পারি এবং আমাদের ভিউ আওয়ার্স যদি 3000 হয়, ভিউ আওয়ার্স, তাহলে আমরা একটা কিছু রেভিনিউ পাবো। সেই রেভিনিউ দিয়ে আমাদের পক্ষে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করা সম্ভব হবে। 1000 সাবস্ক্রাইবার আমরা করে নিতে পারবো, আর সংগঠিত উদ্যোগে অন্যরা চেষ্টা করলে এটা হয়ে যাবে। এই জন্যই আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই। এই বক্তৃতা দীর্ঘ করব না, আর আপনাদের সবার পরামর্শ, সুচিন্তিত পরামর্শ চাই কীভাবে এই যে লক্ষ্য নিয়ে আমরা শুরু করেছি, এই লক্ষ্যকে পূরণ করার উদ্দেশ্যে আর কি নতুন কোনো আমাদের চিন্তাভাবনা, কোনো দৈন্যতা থাকলে সেটাও বলবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আমরা ওই দিক থেকে শুরু করি। কার্তিক দা, অল্প কথা বলি। প্রথমেই এই যে চ্যানেল, তাকে তার যে বর্ষপূর্তি অনুষ্ঠান, এটাকে অভিনন্দন জানাই। বিশেষ করে এমন একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে যে কাজটা এগিয়ে চলছে, আমি যেটা মনে করি এই চ্যানেলটাকে তার সমস্ত পরিসরগুলোকে বিস্তৃত করা দরকার। তার সাবস্ক্রাইবার, তার ভিউয়ার্স, তার ভিউ আওয়ার্স, সব কিছু। এক্ষেত্রে আমি যেটা মনে হয়, আমার একটা এলো, আমি যেটা করি সেটা হলো যে আমি আমার খুব ভালো লাগে যে বিষয়গুলো, সেগুলোকে আমি বিভিন্ন গ্রুপ আছে আমাদের মধ্যে, এই গ্রুপগুলোকে দিয়ে দিই। গ্রুপগুলোকে বলি তোমরা এটা সাবস্ক্রাইব করো। এটা খুব বেশি একটা কিছু হয় না। আমার মনে হয় সবাই যদি এইরকম একটা উদ্যোগ নেই, প্রত্যেকেই বিভিন্ন গ্রুপের সঙ্গে আমরা যুক্ত আছি, ওই গ্রুপগুলোকে যদি দিই তাহলে পরে, এবং সেখানে যদি আমরা এই আপিলটা রাখি যে গ্রুপ মেম্বাররা যাতে এটাকে সাবস্ক্রাইব করে, তারপরে সাবস্ক্রাইবারটা বাড়ানো সম্ভব হইব। এইটা একটা করা দরকার। আর এখন যে কারেন্ট যে টপিকসগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে যেভাবে কাজ চলছে, আমি তো এক কথায় অভিভূত। নিশ্চয়ই আগামী দিনে এই খবরদার কথা নয়, এই চ্যানেল এগিয়ে যাবে। ধন্যবাদ। মেরু, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ব্যাপারটা হচ্ছে যে এটা তো ঠিক যে আমি রিপিট করি না, উদ্যোগটা তো ঠিকই আছে, কিন্তু এখন কাজটা যেটা আমার যেটা মনে হচ্ছে যে আসলে সাবস্ক্রাইবার বাড়ানোর ব্যাপারটা, এটা যদি আমরা করতে পারি অনেকটা জিনিস, এটা সংগঠিত উদ্যোগ নেওয়া আমরা সেভাবে ভাবিনি। হ্যাঁ, সেটা আমরা ভাবিনি। আমরা অনেকেই অনেক সংগঠনের সাথে যুক্ত। হ্যাঁ, আমার মনে হয় পরিকল্পিতভাবে আমরা এই উদ্যোগটা নেওয়াটা জরুরি। আরে এটার তো প্রয়োজনীয়তা কেন এই সময়ে সেটা আমরা জানি, এবং কিভাবে করা হচ্ছে সেটাও আমরা জানি।
তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তার বিকাশ, সমস্ত কিছুর জন্য এখন প্রায়োরিটিটা হচ্ছে আমার মনে হয় সাবস্ক্রাইবার বাড়ানো। আমরা ব্যক্তিগতভাবে আমি আমাদের সংগঠন, যেসব সংগঠনের সাথে যুক্ত, চেষ্টা করব, অন্যরাও যদি চেষ্টা করেন, হ্যাঁ, যে আমরা সাবস্ক্রাইবারটা কীভাবে বাড়াতে পারি, এটুকুই আমার বক্তব্য। বসেই বলতে পারবেন, না না সরাসরি চলে আসি। না না দাঁড়িয়ে বলি। ছবিটা সুন্দর। সবাইকে সবাইকে নমস্কার। খবরদার কথা নয় শুরু হয়েছে 1 বছর আগে, এবং এটা ঘটনা যেটা বললেন বাকি অন্যরা, যে গত 1 বছরে একটা ইম্প্যাক্ট কিন্তু পড়েছে। কারণ এমন একটা জায়গা বেছে নেওয়া হয়েছে যে জায়গাটা কিন্তু তথাকথিত একটা বিকল্প জায়গা। কারণ এমন কিছু ইস্যু আছে সমাজে আজকাল, যে ইস্যুগুলো নিয়ে তথাকথিত যে সমস্ত অলরেডি যে চ্যানেলগুলো ভুল প্রচলিত, তারা এগুলো নিয়ে কথা বলছে না বা কথা বলতে চাইছে না। তো খবরদার কথা নয়, হয়তো সেই জায়গা থেকে খুব ক্রিটিক্যাল বিষয়, যে বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার সেগুলো বেছে নিয়েছে, এবং তার একটা ইম্প্যাক্ট পড়েছে। কিন্তু এটাও ঠিক যেটা বললেন পুরুষোত্তম দা, যে ইম্প্যাক্টটা শুধুমাত্র অ্যাবাভ 40 বা একটা অংশের মধ্যে সীমাবদ্ধ। তারা দেখছেন, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে ঢোকা যাচ্ছে না। এটা আজকের দিনে একটা বড় ট্রেন্ড, যে সব জায়গাতেই একটা সমস্যা, যে ইয়াং জেনারেশনের মধ্যে ঢোকাটা। ইয়াং জেনারেশন ঠিক কী চাইছে, কী ধরনের প্যাকেজিং তাদের জন্য দরকার, এইটা সত্যিই ভীষণ টাফ এই ব্যাপারটা খুঁজে বার করা। আমার যেটা মনে হয়, তারপরেও যদি এদিকে স্ট্র্যাটেজিক্যালি ভাবতে হয়, তাহলে দুভাবে হতে পারে। একটা হচ্ছে তো যেটা বললেন, যে আমাদের যে জায়গাগুলো, যার যেখানে রিচ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, দিচ্ছেন, এটা হচ্ছে একটা পদক্ষেপ করে যাওয়া। আর একটা হতে পারে স্পন্টেনিয়াস, মানে প্যাকেজিংটা নিয়েও কিন্তু ভাবা উচিত। কারণ মানুষ তো তার জায়গা খোঁজে, মনের খোরাক খোঁজে। মানুষ যে একেবারে ভাবছেন এরকম তো না, মানুষ তো ভাবছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যেটা হতে পারে, যে প্যাকেজিংয়ের জায়গাটা কিন্তু ভাবা উচিত। প্যাকেজিংয়ের জায়গায় এমন হতেই পারে যে তাৎক্ষণিক আমরা বিষয়গুলো নিয়ে রিয়াক্ট করছি অনেকটা পরে, অনেক সময়, যে একটা কিছু ঘটছে বা একটা কিছু ঘটনা এরা দীর্ঘদিন ধরে চলছে, সেটা নিয়ে কিছু কিছু বিষয় তাৎক্ষণিকভাবে ঘটছে, মানুষ তখনই হয়তো জানতে চাই। সেটা খুব বেশি লোকজন বা মেশিনে না থাকলে সম্ভব না। তারপরে এটা হতে পারে যে তাৎক্ষণিক বিষয়গুলো নিয়ে, যেগুলো এখনকার কন্টেম্পোরারি নিউজ, আজকেই ঘটে গেছে, এরকম বিষয় নিয়ে কিন্তু ছোট ছোট রিয়াকশন। সবটাই যে ইনডোর তা না, মনোময়দা দেখেছেন যে কিছু কিছু আউটডোর আপনি করেছেন, যেগুলো কিন্তু 4000 5000 পর্যন্ত ভিউজ গেছে। অর্থাৎ আউটডোর প্রোগ্রামগুলো, একটু নিউজ ভিত্তিক প্রোগ্রামগুলো, তাৎক্ষণিক কোনো একটা বিষয় নিয়ে সমাজের যেটা একটা মানুষের রিয়াকশন কি, এগুলোও কিন্তু এই ধরনের বিষয় নিয়ে ভাবা যেতে পারে। আমি জানি না ফেসবুক পেজ আছে কিনা, খবরদার কথা নয়, তাহলে একটা ফেসবুক পেজ করা যেতে পারে, যেটার মধ্যে দিয়ে অন্তত লিঙ্কটা দিয়ে দেওয়া। এবং আমরা যারা টকার আছি, আমাদেরও যদি প্রত্যেকের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া যায়, তাহলে একটা ভিউজ বাড়তে পারে তার প্রত্যেকে নিজের ইয়েতে। আর একটুখানি প্রোগ্রামগুলো নিয়েও ভাবা উচিত, যে প্রোগ্রামগুলো আগামী দিনে যদি সত্যি সার্ভাইভ করতে হয়, তাহলে কিছু কিছু পপুলার প্রোগ্রাম কিন্তু, মানে আমরা যেগুলো বলছি বা যে বিষয়গুলো নিয়ে চর্চা করছি, ঠিক আছে, তার বাইরে কিছু কিছু পপুলার প্রোগ্রাম, সেটা এরকম হতে পারে যে আমার দেশকে, এই দেশের অনেক কিছু আছে, অনেক বিষয় আছে, ত্রিপুরাতেই অনেক বিষয় আছে যেগুলো আমরা জানি না। অনেক কিছুই অনাবিষ্কৃত রয়ে গেছে, মানুষের জীবনযাত্রা, পাহাড়ের ভিতরে কি ঘটছে, এখানে কি, এখন সবসময় অনেক খরচ সাপেক্ষ, সবসময় সম্ভব না। তবু যদি কখনো কারো পক্ষে সম্ভব হয়, ইন্ডিভিজুয়াল কেউ গেল, ওরকম কোনো একটা বিষয় যদি ওটা তুলে আনতে পারে, ছোট বিষয়, সেটা হতে পারে। আর একটা হতে পারে যে বাংলা ভাষাভাষী বিভিন্ন জায়গা থেকে যদি পপুলার কোনো ব্যক্তিত্ব আসে, যারা বিশেষ করে যাদের একটু বিনোদনের সঙ্গে সম্পর্কযুক্ত কেউ, তাদের যদি একটা ছোটখাটো একটু ম্যানেজ করা যায়, 2-4টা সাক্ষাৎকার যদি নেওয়া যায়, আমার মনে হয় এগুলো করলে, মানে সব মিলিয়ে আমার হচ্ছে যে একটা প্যাকেজিং যদি ভাবা যায় ঠিকঠাক। কারণ শুধুমাত্র এই ধরনের যে কথাটা বলতে চাইছি, সে কথাটা তো বলবোই, কিন্তু সেই কথাটা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাকে মনে হয় অন্যান্য মাধ্যমেরও সাহায্য নিতে হবে, অন্যান্য ফর্মেরও। হ্যাঁ, এটুকু। থ্যাংক ইউ। সবাইকে নমস্কার। খবরদার কথা নয়, এই অনুষ্ঠানে আমিও একদিন অংশগ্রহণ করেছিলাম। খুব সুচিন্তিত বিষয় ছিল, এবং এই যে এই চ্যানেলটার যিনি সবথেকে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন, উনি ওনার অ্যানালাইসিসে যা বলেছেন, যে এই যে গ্রুপটার মধ্যে আমরা পৌঁছতে পারছি না, এবং বর্তমান সময়ে রাজ্যেই বলুন, কেন্দ্রেই বলুন,
এই এইজটাই সব থেকে ভয়ঙ্কর। নিউ জেনারেশন এইটার কাছে কীভাবে পৌঁছানো যায়। আমি যতটাই প্রোগ্রাম পাই, খবরদার কথা নয়, আমার যে পার্সোনাল যে আমার এই ফেসবুক যে পেজ আছে আমার পার্সোনাল, যেটা লিমিটেড 5000, আমি শেয়ার করি। এবং আমার যে বিভিন্ন আরও এরকম আমাদের যুক্ত আছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপগুলোর মধ্যেও শেয়ার করি। আর আমার যেটা অনুরোধ থাকবে, এটা হলো আমি আগেও শুনেছি এবং এটা দেখেছিও, ত্রিপুরার মানে গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশের যে পরিবর্তনটা, যেটার উপর ভিত্তি করে ত্রিপুরায় রাজনৈতিক পরিবর্তন, তার যে পটভূমিটা পরিবর্তন হয়েছিল, সেই জায়গায় যে ইরোশনটা হয়েছে, এই ইরোশনটা নিয়ে বিভিন্ন লেভেলে চিন্তা নিয়ে অনুষ্ঠানটা নিতে পারলে, সেটা হলে এই মানে বিভিন্ন নতুন প্রজন্মের ছেলে মেয়ে বা যারা সেই সময়কার যারা ঘটনা জানেন, 1945-এর ঘটনা, 1948-এর ঘটনা, এই অনুষ্ঠানগুলো যদি আলোচনা করে আমাদের যে মূলত যারা সবথেকে বিভ্রান্ত হয়েছে, যারা ভুল প্রচার করছে, ভুল কথাবার্তা, এটার শিকার হয়ে বিভিন্ন জায়গায় যারা মধ্যবর্তী বয়স, যারা মধ্য বয়সী, যারা এই 50, 55, 60, এই সমস্ত বয়স্ক যারা বিভ্রান্ত করছে, সেই জায়গাটাই আমাদের মূল টার্গেট। আমার পার্সোনাল যে ভিউজ আর কি, ত্রিপুরা রাজনৈতিক পট পরিবর্তন যদি করতে হয়, সেই জায়গাটা সব থেকে গুরুত্ব দিয়ে দেখাটা আমার জরুরি আমার মনে হয়। আমি বিশেষ কিছু বলবো না। সবাইকে নমস্কার, ধন্যবাদ। সকলকে নমস্কার। খবরদার কথা নয় তার বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজকে যারা সমবেত হয়েছে, সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিজ্ঞাপন ছাড়া, পারস্পরিক সহযোগিতা ছাড়া এই ধরনের যে চ্যানেল বা এই ধরনের কি বলবো সোশ্যাল মিডিয়া চালানো সত্যি খুব কষ্টকর। এবং এর সঙ্গে যে বিষয়গুলো নিয়ে এই চ্যানেল কথা বলে এবং স্পষ্ট কথা স্পষ্টভাবে বলার যে স্পর্ধা, এইটা সত্যি প্রশংসনীয় এবং খুব বলা যায় আজকের সময়ে এটা খুবই জরুরি। এবং পুরুষোত্তমদা বলছিলেন যে আমাদের ভিউ সংখ্যা এবং টাইম এটা বাড়বে, কারণ আসলে এই ধরনের শ্রোতার সংখ্যা তো স্বাভাবিকভাবে একটু কম থাকে, নর্মালি একটু কম থাকে। সিরিয়াস আলোচনা যেখানে হয়, সেটা যদি আপনার ওপেন ডিসকাশনও হয়, সেখানেও কিন্তু কম লোকই থাকে, খুব বেশি লোক যে আসে এরকম না। সুতরাং পপুলার বিষয়গুলোকে এগুলোকে পপুলারাইজ করার জন্যে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে বিষয়গুলোকে আনা এবং মোটামুটিভাবে তাৎক্ষণিক বিষয়গুলো আমি তো দেখি সবগুলোই, যে তাৎক্ষণিক যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু আসে আমাদের এই চ্যানেলের আলোচনায়। হয়তো 2 দিন 3 দিন দেরি হয়। আমি দেখছি যে সাম্প্রতিককালের বেশ কিছু বিষয় খুব দ্রুততার সঙ্গেই নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এখন বলছে যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারি, যেটা সেলিম যেটা বলল, যে এই চ্যানেলে আমরা কথা বলতে পারি, আমরা সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে কথা বলবো যেগুলো মানুষের জনজীবনের সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু তার সঙ্গে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে মানুষের যে মস্তিষ্কের উপরে যে আঘাত, একটা ভাবনার যে জগৎকে এটা ভিন্ন ধারায় প্রবাহিত করার যে চেষ্টা, এবং সেই ক্ষেত্রে যে আমাদের যে চিরাচরিত যে সাংস্কৃতিক যে ভাবনা যেটা আমাদের ছিল তার থেকে দূরে সরিয়ে নেওয়ার যে প্রক্রিয়া, এবং সেইখানে আসলে সংস্কৃতিটা কি, ভারতীয় সংস্কৃতি কি, এই নিয়ে তো এক একজনের ব্যাখ্যা এক এক রকমের, এবং একাংশের মানুষ ভাবছেন এরকম। সুতরাং প্রকৃত সংস্কৃতি কি, প্রকৃত বিষয়গুলো কি, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়েও মাঝে মধ্যে আমার মনে হয় সমাজের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, হ্যাঁ, রাজনৈতিক বিষয়গুলো থাকবে, তাৎক্ষণিক বিষয় থাকবে, সবই থাকবে, কিন্তু আমার মনে হয় সংস্কৃতির যে বিষয়গুলো বা
সমাজের সঙ্গে সম্পৃক্ত যে অন্যান্য যে শিক্ষা সংক্রান্ত বিষয় যদিও আলোচনা হয়, মাঝে মধ্যে দেখেছি যে শিক্ষার বিষয় নিয়ে আলোচনা হয়। তা আমার মনে হয় এই দিকটাও একটু বোধহয় নজর দেওয়া যেতে পারে। এবং সেই ক্ষেত্রে বিশেষ বিশেষ আমাদের সমাজের যারা মনীষী যারা ছিলেন, যারা আমাদের ভারতবর্ষের সংস্কৃতির অঙ্গনকে যারা সমৃদ্ধ করেছেন, তাদের বিষয়গুলোকে কেন্দ্র করেও আমাদের ছোটোখাটো আধা ঘন্টার ডিসকাশন আলোচনা হতে পারে, যেটা আমার মনে হয় আরও এর ফলে আমরা আরও বৃহত্তর অংশের কাছে আমরা পৌঁছতে পারবো। তো এটা আমার সাজেশন, অনুরোধ, আপনারা দেখবেন ভেবে। সাফল্য কামনা করি এবং শুরু থেকেই বোধহয় ছিলাম, মাঝে মধ্যে আসি, ডাকলেই আসি, চেষ্টা করি থাকার জন্যে। আগামী দিনে সহযোগিতা যতটা সম্ভব করব এই বলে সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে এবং এই খবরদার কথা নয়ের সার্বিক সাফল্য কামনা করছি। জয় হিন্দ। সবাইকে নমস্কার। আমি খুব অল্প দিন, মানে এই চ্যানেলের 1 বছর, কিন্তু আমি খুব অল্প দিন ধরেই এখানে আসি। তবে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে এইখানে এসে কথা বলতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমি দীর্ঘদিন রেডিও টিভির সঙ্গে যুক্ত, তো সেখানে রেডিও বা টিভিতে যে অনুষ্ঠানগুলো হয় সেখানে আমাদের অনেক বিধিনিষেধ থাকে, এই কথাটা বলা যাবে না, ওই কথাটা বলা যাবে না, এরকম প্রশ্ন করা যাবে না। তো সেগুলো মেনেই আমরা দীর্ঘদিন ধরে এটার সঙ্গে যুক্ত ছিলাম বা এখনো করি মাঝে মাঝে। তা এই চ্যানেলে আসার পর প্রথম দেখলাম যে আমি বেশ খোলামেলাভাবে কথা বলতে পারছি, এইটা ভীষণ রকম তৃপ্তি দিল। তো তারপরে প্রথমবার আসার পরে এরপরে আরও 2-3 বার এসছি, প্রত্যেকবারই খুব খোলামেলা আলোচনা করতে পেরেছি। এটা আমাকে ভীষণ রকম তৃপ্তি দিয়েছে এবং মনে হয় যে ভবিষ্যতেও যদি ডাকেন তাহলে আসবো, ঠিক ওই লোভেই যে আমার মনের যে কথাগুলো সেগুলো আমি বলবো, রেডিওতে যেটা করতে পারিনি বা টিভিতে যেটা করতে পারিনি। তা আপনারা যেটা বলছিলেন যে মানে চ্যানেলের জনপ্রিয়তা, এটা তো একটা সাংঘাতিক জিনিস। তার কারণ হচ্ছে সত্যি অর্থেই মানে অল্প বয়সীরা যে ঠিক কি পেলে তারা খুশি হয় সেটা আমিও বুঝি না, কারণ আমিও তো কিছু মানে পড়ানোর সঙ্গেই যুক্ত ছিলাম। আমার স্টুডেন্টদের মধ্যে আমি দেখিনি যে একটা বই নিয়ে কখনো ওরা আলোচনা করছে। মানে আমি যাদেরকে দেখেছি, আমার ছাত্রছাত্রী যারা, তারাও দেখলাম সিলেবাসের বইটাকেও পুরোটা পড়তে তারা রাজি না। তো এই যে একটা ব্যাপার যে মানে খুব পল্লবগ্রাহিতা, মানে অল্প অল্প এই যেটুকু না হলে না হয় সেটুকু হলেই চলে যায় ওই রকম। তো চ্যানেলও আমার মনে হয় ওরা হয়তো প্রথমটা একটু শোনে, মাঝখানটা একটু শোনে, তারপরেই ওটা টেনে বাকিটা শুনে পড়ে। এই অবস্থাটা থেকে কিভাবে মানে মুক্তি পাওয়া যায় আমি জানি না। তবে যেটা বলছিলেন যে মানে কারেন্ট টপিকসগুলো নিয়ে যদি আলোচনা হয় এবং এরকম খোলামেলা আলোচনা হয় তাহলে হয়তো আস্তে আস্তে ওদের আকর্ষণটা বাড়বে, মানে আমি সেটাই মনে করি। আর ব্যক্তিগতভাবে আমি কিন্তু শেয়ার করি প্রচুর, হ্যাঁ। আমার ফেসবুক অ্যাকাউন্ট নেই, কিন্তু আমি শেয়ার করি অনেকের কাছেই। তো কখনো কখনো তা জানায় কেউ, আবার কেউ জানায় না, এরকমও হয়। তা আমি অবশ্য দমে যাই না, পাঠিয়ে দিই আর কি, তারপরে যা হয় হবে। যাই হোক, এটুকুই বললাম। নমস্কার। শুভ সন্ধ্যা সবাইকে। আমি এখানে দাঁড়িয়ে কথা বুঝাচ্ছি। খবরদার কথা নয়, তার যেদিন কাছে এটা শুরু করে, অর্থাৎ গত ডিসেম্বর মাস থেকে, তখন থেকেই তাদের সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। যদিও চ্যানেলে বইয়া কথা কইতে গেলে পরে আমার একটু অসুবিধা হয়, তখন আমি ভয় পাই, যেমন কোন জায়গায় কি কথা বলি সেজন্য। তো যাই হোক, তবে এই চ্যানেলটা যে কারণে গড়ে উঠছিল এটা হচ্ছে তার দায়বদ্ধতা, সমাজের প্রতি তার একটা দায়বদ্ধতা ছিল, এবং এই দায়বদ্ধতার থেকেই এই চ্যানেলটা শুরু হয়েছিল। তারপর তো অনেকে এটা আলোচনা করছেন, এইটাতে আসেরা, এবং সাবস্ক্রাইবারও কিছুটা বাড়ছে, ভিউয়ার্সও বাড়ছে। তো সেখানে দায়বদ্ধতা যেহেতু 2-1 মানুষের শুরু করছিলেন যে দায়বদ্ধতা নিয়ে সমাজের প্রতি, এই দায় আমারও আছে। অতএব এই দায় যাতে আমি পূর্ণ করতে পারি, এই দায় যাতে আমি গ্রহণ করতে পারি, তার জন্য আগামী দিনে আমি সচেষ্ট থাকুন, চেষ্টা করুন যাতে সাবস্ক্রাইবার বাড়ে। এখানে অন্য কোনো প্রায় সাজেশন দেওয়ার অর্থ নাই এক্ষুনি এই মুহূর্তে দাঁড়াইয়া। যেটা খবরদার কথা নয়, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে প্রতিনিয়ত, যা সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই করে তারা,
তারা সেখানে সেভাবে প্রোগ্রাম সেট করে এবং সেদিক থেকে আগামী দিনেও তারা এটাই করবেন এবং সেই দায়িত্ব আমাদেরকেও নিতে হইব তাদের সঙ্গে। আমার বিশ্বাস আজকে যারা এই শুভ সন্ধ্যায় উপস্থিত আছে তারা প্রত্যেকেই দায়বদ্ধতার দিকে নজর রাখবেন। এই একটু আমার এই চ্যানেলে যারাই আসেন সবসময় আমি চ্যানেলটা দেখি এবং যখনই পাই সবটাই দেখার চেষ্টা করি এবং টু মাই লিমিটেড স্ট্রেংথ যতটুকু পারি আমি এটা শেয়ার করি। এখানে শেয়ার করি বলতে আমি আমার যত গ্রুপ আছে আমার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করি। এখানে আমি একটু একটা কথা বলবো, আমরা এই চ্যানেলটাকে আরও বাড়াতে চাই, সোজা কথা। কারণ এখানে কোনো ধরনের এডিটিং নেই। আমি এখানে এসে খুবই গর্ববোধ করছি, এরকম বৃদ্ধজনদের মধ্যে আমি যে কথা বলছি এটা আমার ভালো লাগছে। তো এই সাবস্ক্রাইবার বাড়ানোর ব্যাপারটা আর বিলো 40 ইয়ার্সের ব্যাপারটা আমি একটু মানে আমার লিমিটেড নলেজ থেকে বলছি, আপনাদের একটা সাজেশন দিচ্ছি মনিময় দাকে, পুরুষোত্তম দাকে। এই যে পরিস্থিতিতে চ্যানেলটা যখন হয়েছে, কি পরিস্থিতিতে হয়েছে এটা অনেকেই জানেন, আমি বোধহয় আরও একটু বেশিও জানি। এবং পুরুষোত্তম রায় বর্মনের বাড়ি না হয়ে এটা অন্য কোনো বাড়ি হলে এই চ্যানেলটা থাকতো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আচ্ছা, তারপরেও আমি চ্যানেলটার যে বিলো 40 ইয়ার্স কিছুটা কম ভিউয়ার্স, এটা একটা কারণ বোধহয় আমরা নিজেরাও। কারণ আমরা এখানে আমি যতটুকু দেখেছি বিলো 40 ইয়ার্স খুব কম, কয়েকজনই আছি। তো আমরা শেয়ার করলেও আমাদের এই শেয়ারিংটা ওই এজের কাছেই পৌঁছে যাচ্ছে। সো ইট ইজ বেটার দ্যাট উই শেয়ার ইট টু দ্য ইয়ঙ্গার পিপল। এটা তো শিওর যে আমরা কানেক্টেড আছি ইয়ঙ্গার পিপলের সঙ্গে। যেমন আমি একজন টিচার, আমি কিন্তু শেয়ার করি আমার স্টুডেন্টদের সঙ্গে। এটা একটা উপায় হতে পারে, হয়তোবা তাদের কাছে পাঠিয়ে দিন। হয়তোবা তারা আমার আপন কেউ না হতে পারে, হয়তোবা তারা এটা অ্যাকসেপ্ট করবে কি না করবে, থাক পাঠাবো না, এই ধরনের কনফিউশনও থাকতে পারে। আরেকটা ব্যাপারও থাকে, আমরা নিজেরা নিজেদের ফেসবুক প্রোফাইলেও কিন্তু শেয়ার করি না। এটা কি কোনো ধরনের মানে হেজিটেশন না ফিয়ার আমি জানি না, কিন্তু আমি কিন্তু দেখি অনেকেই করে না। আমি কাউকে দোষ দিচ্ছি না, মানে এই যে ভয়ের পরিবেশটা তো একটা কারণেই সৃষ্টি হয়েছে, সেদিকে আর যাচ্ছি না, আমার থেকে আপনারা অনেক বেশি জানেন। এটা একটা গেল। আর চ্যানেলের যে টেকনিক্যাল দিকটা, মানে আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলছি আর কি, টেকনিক্যাল দিকটা সেটা হলো আমরা যে টক শোটা করছি, আমিও করেছি এখানে এবং দেখছিও সবসময়। এই টক শোটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, সবগুলি কথা শুনতে হলে। কিন্তু এখনকার যে ডিজিটাল প্ল্যাটফর্ম, সেখানে আমি লক্ষ্য করছি যে পুরোটা টক শোর বা পুরোটা নিউজের মেইন যে পয়েন্টসগুলা তারা 30 সেকেন্ড বা 40 সেকেন্ড বা উইদিন 1 মিনিট তারা শো করে। দেন ভেরি ইজিলি দ্য ভিউয়ার্স গেট অ্যাট্রাক্টেড। তারপর যদি ভালো লাগে সে অবশ্যই সবটা দেখবে। এটা আমি একটু টেকনিক্যাল পয়েন্টটা বললাম। আর খবরদার কথা নয়, এই কথাটা যে চ্যানেল বলতে পারে সেই চ্যানেলের সাহসিকতার কথা বলে লাভ নেই। আমি আছি আমার সীমিত শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, এবং আমি পাশে থাকবো। খবরদার কথা নয়, আরও দীর্ঘজীবী এবং আরও বেশি পপুলার হয়ে উঠুক। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা সকলকে। খবরদার কথা নয় বিকল্পের মাধ্যমে এই সময়কালে গত 1 বছর ধরে একটা দিশা দেখাতে পেরেছে বলেই আমি মনে করি। রাজ্যের এবং দেশের জটিল পরিস্থিতিতে সোজাভাবেই কথাবার্তা তুলে ধরার জন্যে যেভাবে এই চ্যানেল সর্বদা সজাগ থেকেছে, তার জন্যে যত অভিনন্দন জানানো হবে সেটা কম হবে বলেই আমি মনে করি। এই চ্যানেলের সঙ্গে যুক্ত প্রত্যেককে অভিনন্দন জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই। এটা 1 বছরের একটা শিশু বৃক্ষ বলা যেতে পারে। আমরা আশা রাখতেই পারি আগামী দিনে এটা মহীরুহতে পরিণত হবে, এর পরিসর আরো বৃদ্ধি পাবে। এখানে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মূলত কম বয়সী যারা রয়েছে সেই অংশের মধ্যে এই চ্যানেলটাকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে, এটা উঠে এসছে। আমার মনে হয় এটা নিয়ে আমাদের সকলকেই ভাবতে হবে। আমরাও আমাদের পরিসরে চেষ্টা করব এটাকে কিভাবে আরো নিয়ে যাওয়া যায়। আমি যখন সুমিতকে নিয়ে আসছিলাম, সে বলছিল যে আমি তো এই চ্যানেলটা কখনো দেখিনি।
আমার মনে হয় এটা পৌঁছানোর ক্ষেত্রে কিছুটা এখনো দুর্বলতা আছে, এটা আমাদের সকলেরই দুর্বলতা, আমরাও সেইভাবে হয়তো বা নজর দেই। কিন্তু যে কাজটা খবরদার কথা নয় বছর ব্যাপী করে বেড়াচ্ছে, এবং এটা সহজ কথা নয়। আমরা বিভিন্নভাবে এইসব কাজকর্মের সঙ্গে যুক্ত আছি, আমরা জানি একটা এই কাজটা কন্টিনিউয়াসলি করে যাওয়া, এটা যদি একটা সঠিক সেট আপ না থাকে, কয়েকজনের যদি দায়বদ্ধতা না থাকে, কোনোভাবে এটা সম্ভব নয়। সেই জায়গায় আমরা বিশ্বাস রাখতেই পারি এটা আমরা আগামী দিনে আরো ভালো জায়গাতে ভালো ভাবেই নিয়ে যাওয়ার জন্যে সকলে মিলে প্রচেষ্টা গ্রহণ করলে এটা অসম্ভব কিছু হবে না। তার সঙ্গে যেটা বলার, ইউটিউব চ্যানেল ঠিক আছে, ইউটিউব চ্যানেলে সবার কাছে পৌঁছানোটা একটু টাফ হয় নানাভাবে, সাবস্ক্রাইব না করলে সেইভাবে দেখা যায় না। এক্ষেত্রে যদি একটা ফেসবুক পেজ করা হয় এবং সেখানেও এই সাক্ষাৎকারগুলি দেওয়া হয়, তাহলে আরও বেশি মানুষের কাছে এটা নিয়ে যাওয়া সম্ভব হবে। তার সঙ্গে শুধুমাত্র সাক্ষাৎকার ভিত্তিক চ্যানেল না করে বিভিন্ন যেই চলমান ঘটনাবলী আছে তার জীবন্ত সংস্করণ যদি এই পেজের মধ্য দিয়ে বের করা যায়, তাহলে অনেক বেশি মানুষের কাছে যাওয়া সম্ভব। এবং আমরা এটা বিশ্বাস রাখতে পারি এই কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত আছেন তারা প্রত্যেকেই সমাজের প্রতি দায়বদ্ধ, এবং তারা তাদের লেখনী বিভিন্নভাবে এই দায়বদ্ধতার নজির রেখেছেন, এবং আগামী দিনে এই চ্যানেলটি আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে এবং এই চ্যানেলকে আমরা আরও বড় পরিসরে দেখতে পারবো। এবং অবশ্যই আমরা প্রত্যেকে আমাদের মতো করে যতটা করা দরকার, যতটা আমাদের সমর্থন দরকার, সেটা আমরা করার জন্য প্রস্তুত রয়েছি। আমি আবারও এর সাথে জড়িত প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমি এই চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কুশলী, তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আমি এখানে করেছি 4টে প্রোগ্রাম। তবে এই চ্যানেলের যে বৈশিষ্ট্য, যে বিশেষ কিছু টপিক্সের উপর আলোচনা করা হয়, সেগুলো এখনকার নিউ জেনারেশনের কাছে অ্যাট্রাকটিভ নয়। এরা অনেকটা এই কারেন্ট যেই অ্যাফেয়ার্সগুলোর চেয়েও যেগুলোতে এন্টারটেনমেন্ট বেশি, সেগুলো নিয়ে খুব ব্যস্ত থাকে। তো সেদিক দিয়েও আমরা এতটুকু অন্তত করতে পারি, যেহেতু ইউটিউবের কোনো একটা পোস্ট আমি যদি ফেসবুকে শেয়ার করি, তাহলে ফেসবুক আর ইউটিউবের মধ্যে তাদের বিজনেস রিলেশন নিয়ে কোনো একটা বড় ধরনের প্রবলেম আছে, এরা রিচ দেয় কমিয়ে। সেদিক থেকে আমি স্ক্রিনশট নিতে পারি, যেই প্রোগ্রামটা হচ্ছে সেটার স্ক্রিনশট নিয়ে সবাইকে, আমার যে ফ্রেন্ড লিস্টে ধরুন প্রায় 5000-এর মতো আছে, আমি যদি একটা রিকোয়েস্ট রাখি যে এটা আপনারা ইউটিউবে গিয়ে দেখুন, এতটুকু আমি করতে পারি। এটা যদি সবাই করে দেখুন, তাহলে আমার মনে হয় একটা ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। আর এর পাশাপাশি আউটডোর কিছু প্রোগ্রাম, হ্যাঁ, পেছনে কোনো একটা ভালো ব্যাকগ্রাউন্ড রেখে, যেমন ধরুন সিনিক বিউটি আছে, সেখানে দুজন পাশাপাশি বসে চেয়ারে বসে যদি কোনো প্রোগ্রাম করা যায়, আর পাশাপাশি সঙ্গে সঙ্গে যদি ক্যামেরাটা এদিক থেকে সেদিক, ধরুন একটা জম্পুই বা অন্য কোনো যে নির্মল, এমন একটা জায়গায় গিয়ে যদি করা যায়, তাহলে এটার আরও প্রচার বাড়বে। এক্সট্রা একটা কিছু যদি থাকে তাহলে ভালো হবে, এটাই আমার প্রস্তাব। নীলাঞ্জনকে নিয়ে আমরা অনুষ্ঠান করেছিলাম, আপনারা জানেন। খবর দিয়েছি, এসেছে। ধন্যবাদ সবাইকে। সর্বপ্রথম শুভ সন্ধ্যা এবং আমার তরফ থেকে নমস্কার। খবরদার কথা নয় চ্যানেলে যেদিন আমাকে প্রথম ডাকা হয়, ওই দিন আমি আসার আগে চ্যানেলটাকে নিয়ে দেখছিলাম। এর আগে আমি ভালো করে জানতাম না কী কী বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়। তারপর আমি আসার পর আমাকে নিয়ে যে টপিক আলোচনা হলো, তারপর বিভিন্ন বিষয় আমি দেখলাম, যেটা কিছুক্ষণ আগে পুরুষোত্তম স্যারও বলছিলেন, সেলিম স্যারও বলছিলেন, যে প্যাকেজের কথাটা, যে আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা আসলে কী চায়, বা আমিও যদি বলি ব্যক্তিগত আমাকে উদাহরণ দিয়ে যে আমিও কী চাই, ওটা নিয়ে আমিও একটা কনফিউশনের মধ্যে আছি। কারণ খবরদার কথা নয় চ্যানেলের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, রাজ্য, রাজনীতি, সামাজিক পরিবেশ, পরিস্থিতি, বিভিন্ন কিছু বিষয় নিয়ে। আমাদের জেনারেশনের যেটা, আমি আমাকে দিয়েই বলছি, আমার বয়স দিয়েই বলছি, আমাদের জেনারেশনের মূল সমস্যা হচ্ছে আমরা ট্রেন্ডের সাথে চলতে খুব পছন্দ করি। আমরা আনন্দ, বিনোদন এসব নিয়েই চলতে পছন্দ করি, গান বাজনা। কিন্তু অ্যাকচুয়াল আমার রাজ্যে বা আমার সমাজের মধ্যে কি চলছে, ওসব নিয়ে আমরা কেউই ভাবতে যাই না বা ভেবে দেখিও না, যে ওটা দিয়ে কি আমাদের ফিউচারটা কোনোদিন
এই যে আনন্দ বিনোদন সবকিছু মিলিয়ে ওটা দিয়ে কি আমাদের ফিউচারটা কি খুব ব্রাইট হবে, না এখন যে বর্তমান সমাজের পরিবেশ পরিস্থিতি ওগুলোর উপর আলোচনা করলে আমাদের ফিউচারটা ব্রাইট হবে, আমরা কেউই ভেবে দেখি না। রিসেন্টলি আমরা জানি যে মানে পত্রপত্রিকায় দেখছি বা সোশ্যাল মিডিয়ায় দেখছি রাম মন্দির উদ্বোধন হবে। তা আমাদের ছেলে মেয়েরা বা যারাই আছে, আমি কোনো ধর্মের বিরুদ্ধে গিয়েও বলছি না, বাট কথাটা বলছি কারণ হলো যে তারা খুব মানে বিভিন্ন রকম ধর্মের গান টান নিয়ে তারা শুনতে ইচ্ছুক বা বলতে ইচ্ছুক রাম মন্দির উদ্বোধন হবে। কিন্তু অ্যাকচুয়ালি ভারতবর্ষের এখনের পরিবেশটা কি আছে, ভারতবর্ষের সিনারিও কোন জায়গায় আছে, ভারতবর্ষ কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, রাজ্য কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এটা নিয়ে কথা বলতে কেউই রাজি না। ব্যক্তিগতভাবে যদি আমি আমাদের জেনারেশনকে নিয়ে বলি, ওরা কেউই রাজি না। আর যেটা স্যার বলছিলেন যে বয়সের যে ডিফারেন্সটা, যে আমাদের বয়সী ছেলেমেয়েরা খুবই কম দেখে চ্যানেলটা, কারণটা ওটাই যে আনন্দ বিনোদন ছাড়া বিভিন্ন রকম যেখানে জ্ঞানমূলক কথাবার্তা ওইগুলি নিয়ে কথা বলতে বা দেখতে আমাদের জেনারেশন ছেলেমেয়েরা কেউই রাজি না, হয়তো এই জন্যই দেখেন না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এখানে যারা যারা গুণী ব্যক্তিরা রয়েছেন তারা অনেক রকম সাজেশন দিয়েছেন এবং ওদের সাজেশনে এই চ্যানেল একটা দীর্ঘ বড় চ্যানেল আকার ধারণ করবে এবং অনেক দূরে গিয়ে যাবে। সেটুকুই বলার ছিল। সবাইকে আবারও নমস্কার, ধন্যবাদ। প্রত্যেকের দুরন্ত বা অসাধারণ সমস্ত আমরা আলোচনা শুনলাম। সংক্ষেপে আমাদের যে পরামর্শগুলি দিয়েছেন আমরা নিজেদের ভেতরে আলোচনা করে সেগুলি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আমাদের আজকে এখানে উপস্থিত রয়েছেন অধ্যাপক মিহিরদের, সবসময় সহযোগিতা পাই। যখনই আলোচনা, বিশেষ করে আমরা যখন স্বাধীনতা দিবস সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম, স্যারের 1 সেকেন্ড সময় নেননি আমাদের এই সঙ্গে কাজ করার জন্য এবং কথা বলার জন্য। স্যারকে বলবো কিছু বলার জন্য। না না ঠিক আছে, না না ঠিক আছে, অসুবিধা না দাঁড়ালে আমরা কথা বলতে পারি। আসলে আমরা যে আলোচনা করতে এসেছি, যারা এটা করে তারা কোনটাকে সমস্যা ভাবছে, কোন সমস্যা নিয়ে আমরা কথা বলতে এসেছি। সমস্যা জানলে তার সমাধান হবে। মূল সমস্যাটা কি? মূল সমস্যাটা কি এই যে অল্প বয়সের ছেলে মেয়েরা আমাদের কথা শোনে না, এটা কি? বুঝছে না, ঘটনাটা অনেকটা এরকম না, শুনে তবে সংখ্যায় কম। আমরা যদি আমাদের 18 বছর 19 বছরের কথা মনে করি, আমরা কি সেভাবে শুনতাম? এই মেয়েটা শুনে না বলে তাকে যদি গালাগালি করি, সে তো উল্টো বলতে পারে আপনি কি শুনতেন? একটা গল্প আছে, ছোট্ট গল্প। ছেলে পরীক্ষা দিয়ে খাতা নিয়ে বাড়ি ফিরেছে, অঙ্কে ভালো নম্বর পায়নি, বাবা এসে খুব গালাগাল করে। এটা গল্পের জন্যই গল্প। মা রাগ করেছে, কেন বকে। তারপর আরেকটা খাতা বের করেছে, বলছে এই অঙ্ক খাতা, এই খাতা, খুব গালাগাল করছে। মা বলেছে এটা কিন্তু তোমার তোমার অঙ্কের খাতা, এটা তোমার ছেলের অঙ্কের খাতা না। আমরা যে এই 1 বছর ধরে অনুষ্ঠানটা চালালাম, আমরা কি 19, 20, 21, 22, 25 বছরের কোনো ছেলেকে জিজ্ঞেস করেছি যে তোমরা কি সমস্যায় ভোগো, তোমাদের কি চিন্তা, তোমাদের ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবো কিনা? তারা কি, তাদের কথা কি আমি জানতে চেয়েছি? এই মেয়েটাকে কে জিজ্ঞেস করেছে তুমি ভবিষ্যতে কি হতে চাও? করেছে কিনা? আমরা যদি না করি, তারা আমাদের এটার মধ্যে ইন্টারেস্ট পাবে কেন?
আমরা তো ইজিলি, তোমার তো 3জন নিয়েও টক করা যায়, ওদের ধরে যে তোমরা যে পড়াশোনা করছো ভবিষ্যৎ সম্পর্কে কি ভাবছো, এই যার কাছে পৌঁছতে চাই তার সমস্যার সঙ্গে যদি আমি অভিজ্ঞতা সংগ্রহ না করি, তার সমাধানের কথা যদি না বুঝি, সে আমার চ্যানেলটা দেখবে কেন? এখানে সবাই বলেছে বিনোদন বিনোদন। এখন যে যুগে আমরা বাস করি, যে ফেসবুক, যে মোবাইল নিয়ে এত কথা বলছি, এই মোবাইলে তো ইটসেলফ ছেলে মেয়েদের মনকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার প্রচুর জিনিস ঢুকিয়ে দেওয়া হয়। এটা তো অনিচ্ছা করে করা হয় না, এটা ইচ্ছে করেই করা হয়। এই অবস্থায় আমরা যদি 3জন ছেলেকে নিয়ে বসলাম বা 2জন ছেলেকে নিয়ে বসলাম যে তুমি কি পড়ছো, তুমি ভবিষ্যতে কি হতে চাও, তুমি চাকরি পাবে কি, না পেলে কি করবে, একটা ছেলেকে যদি আমি একটা প্রোগ্রাম করি, এই ছেলেটা কিন্তু তার 5টা বন্ধুকে বলবে আজকে আমি কথা বলেছি রে, তোরা শোন, তাহলে ওই একটা থেকে 5টা হবে। তবে তুই কি করে কথা বললি, আবার ডেকেছে ওরা গেছি, এইরকম যায় নাকি? হ্যাঁ, তুই করবি, সো ইউ ক্যান গেট ইট। এই প্রবলেমটা পেতে হবে। যার যার সমস্যা আছে সেরকম একজন একজন করে যদি ধরি, যে আচ্ছা ঠিক আছে, একজন মাকেই ধরলাম যে এই যে বর্তমান অবস্থা, মূল্য বৃদ্ধি হচ্ছে, এই হচ্ছে, পড়াশোনাতে খরচ বেশি হচ্ছে, স্কুল কলেজে বেতন দিতে হচ্ছে, প্রাইভেট টিউটর আছে, আপনি এটা কি ভাবেন? ওনার যে ভিউটা, এটা তো একটা ক্রস সেকশন ভিউ হবে। এটা যদি কেউ শোনে তখন উনি ভাববেন হ্যাঁ ঠিক তো বলেছে, এবং তিনি এরকম ভাবতে পারেন যে এটা যে বলেছেন ঠিকই, কিন্তু সব কথা তিনি বলেননি, আরো কিছু বলার দরকার ছিল। তো এইটাকে আমরা করতে পারি। তাকে ব্লেম দেওয়া তো সহজ। এখন ছোটবেলায় শয়তানি করে নাই এমন কোনো লোক নাই, আর এমন কোনো মা নাই যে তার বাচ্চা শয়তানি করছে এ কথা অস্বীকার করবে। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। সেই একটা তফাৎ হয়েছে, আমাদের ছোটবেলায় আমরা, আমার পরিবারের আর্থিক অবস্থা যা ছিল তাতে বাড়িতে পত্রিকা রাখা সম্ভব ছিল না। কিন্তু আমরা পত্রিকা পড়তাম। কিভাবে পড়তাম? আমার এক বন্ধুর দাদার দোকান ছিল, সেখানে একটা পত্রিকা রাখতেন এবং আমরা ওখানে গিয়ে এটা পড়তাম। এই যে ব্যাপারটা, ও বলতে পারে যে তোমরা মানে দৈনিক পত্রিকা কতজন পড়ো, পড়লে কি পড়ো, তোমাদের ইচ্ছাটা কি, তুমি কি খুশি? তখন এই যে ছেলেটি বললো, কি নাম তোমার যেন? নীলাঞ্জন, রসিকনা দীপিকা। তবু তুমি ঠিক বলেছ। আমার কাছে একজন এসেছিল, তার নাম নীল দিয়েই আছে, কিন্তু রসিকার দিয়ে লিখে নিয়ে এসে। ফলে যখন আমি আমার এই তরুণ এবং যুবকদের কথা, তাদের সমস্যার কথা তাদেরকে বলতে পারাম, তখন কিন্তু আমরা তার কাছে পৌঁছব, এবং একজনের কাছে যদি পৌঁছাই সে আরো 5জনকে বলবে। এটা করতে পারলে এটা হবে। আর এর যেরকম বলেছে যে ফেসবুকে মেসেজ দিয়ে ট্রান্সফার করে, এরকম কোনো একটা প্রোগ্রাম, যে তো এখন যে আছে প্রোগ্রামটা দেখতে গেলে ওই স্পেসিফিক জায়গায় গিয়ে আমি দেখি, আমি একটা স্পেসিফিক এতে গিয়ে আমরা এরকম একটা কথাবার্তা যদি বলাতে পারি যে এরকম একটা ইয়ে আছে, চ্যানেল আছে, যেটাতে এইসব প্রবলেমগুলি করে। যে বলেছে, ওই একজন বলেছে না ফেসবুকে নিয়ে যাওয়ার জন্য, একটা নিলাম, খরচ বেশি হবে একটু নিলে, একটা নিলে
আগামী 20টা একটা বিজ্ঞাপন হবে। আমরা এখন কি হয়েছে, আমরা বন্ধু বান্ধবের থেকে জানি এই চ্যানেলটা আছে, তার ফলে আমরা দেখি, দেখার পরে ও এটা না, এটা দেখবো না। কিন্তু সে যদি বোঝে যে না এটার মধ্যে কথা আছে, তাহলে তার আকর্ষণ হবে, নাহলে কি হবে, কিছুই হবে না। যদি করতে হয়, আমার মানে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অল্প বয়সে নষ্ট হওয়া যেমন সহজ, ভালো হওয়াও তেমন সহজ। আর আমাদের কর্তব্য হচ্ছে নষ্ট হওয়া থেকে আটকানো এবং ভালো হওয়াতে সাহায্য করা। তার কাছে যদি জিজ্ঞেস করা হয়, দেখা যাবে যে আমরা কেউ বুঝতেই পারছি না তার সমস্যাটা কি। তার যে সমস্যা সেটা বোঝাতে, তার কাছে বললে পরে তার সমস্যা অন্তহীন সমস্যা সে বলবে। আমাদের সময় এই প্রবলেম ছিল না। এই আগরতলা শহর সকালবেলা আপনি শিশুবিহারের দিকে যান, আপনি তুলসীবতীর দিকে যান, সকালবেলা মায়েরা বাচ্চাদের নিয়ে আসে, এখানে বসে থাকে। তারপর ছুটি হলে পরে তারা বাড়িতে বাচ্চাকে নিয়ে যায়। আমাদের সময় কি এরকম কোনো ব্যবস্থা ছিল? এই এই যে পরিস্থিতিটা, এটা কেন বসে থাকে? এটা শুধু একখানে নয়, যেখানে আছে বসে থাকে। এই বসে থাকাটাতে মায়ের তো বাড়ির কাজের কিছু অসুবিধা হয়, কিন্তু তবু তিনি আসেন। তার মানে কি, তার মনের মধ্যে কোনো নিরাপত্তাহীনতার একটা ভাব নিশ্চয়ই আছে। তো এই কথাগুলোর জন্য আমরা অ্যাপ্রোচ করতে পারি। আচ্ছা, আপনি যে যান, বা এখানেই যখন মায়েরা বসে থাকে, শিশু বিহারের সামনে যখন বসে আছে মায়েরা, তাদের সঙ্গে গিয়ে আমরা একটা কথা বলতে পারি। আচ্ছা, আপনারা কেন বসে আছেন? শুধু ওখানে নয়, যে মানস দেববর্মনের বাড়ির আগে একটা স্কুল আছে, মানুষের বাড়িতে গেলে, কালকেই আমি গেছিলাম, একটা জায়গাতে এরকম গোল হয়ে বসে আছে। আমি যাচ্ছি দিকে দাঁড়িয়ে পড়েছে, আমি বলেছি বসো, কি ব্যাপার, পাহারা দেওয়া? হাসে। এই যে ঘটনাটা, এটাও তো একটা সমস্যা। এই কথাগুলো যদি তাদের কাছে পৌঁছায়, তাদের সঙ্গে কথা বলি, যখন তারা বুঝবে তাদের কথাও আমরা এখানে তুলবো, তখন তারাও দেখবে। এটা আমার মনে হয়। কারণ আমার কোনো প্রয়োজনে যদি না আসে চ্যানেল, আমি সেটা দেখব না। আমি এইটুকুই বলতে পারি, তাদের নিয়ে তারা অত্যন্ত দুর্ভাগা। এখন যে ছেলে মেয়েরা আছে 25-এর নিচে, তারা অত্যন্ত দুর্ভাগা, রাজ্যেও বটে, সারা দেশেও বটে। মানে এটার বিস্তৃত বিবরণ এখানে দেওয়ার দরকার নেই। ওদেরকে সঙ্গে কথা বলো, 2 দিন প্রোগ্রাম করে 2টা ছেলেকে নিয়ে, তুমি দেখবে ইউ আর গেটিং গুড রিটার্ন। তুমি কোথাও সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আর এই আলোচনার জন্যই, আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামত নেওয়ার জন্যই আজকের এই সবাইকে একসাথে বসানোর ব্যবস্থা করা। আর স্যার যে কথাটা বলেছেন, এটাও এর জন্যই স্যারকে ডাকা। এটাও গুরুত্বপূর্ণ কথা। শুধুমাত্র ইয়ং জেনারেশনকে তো দোষারোপ করে লাভ নেই, তাদের কাছে পৌঁছা, এবং যে 2-3টে সাজেশন দিয়েছেন, বাকিরা যে সাজেশন দিয়েছেন, সেগুলো আমরা গ্রহণ করব। কিভাবে আরও সবার কাছে পৌঁছানো যায়, আপনাদের সহযোগিতা আমরা চাইব। তো একটা কথা আমি বলি, ইয়ং জেনারেশনের কাছে, এটা স্যার ভালো বলেছেন, যে তারা যখন খুব সহজে পচেও যায়, আর খুব সহজে তারা খুব ভালো কাজও করতে পারে। আর হ্যাঁ, অবশ্যই, এটা তো ঠিকই। তো আমি একটা কথা বলি, আমার অভিজ্ঞতা, আমাদের চেম্বারে আমার সাথে কাজ করেন প্রায় 25 জন। আর একটা ফাইনাল, আমার কাছে সাথে কাজ করে লয়ার 25 জন। তারা সবাই কিন্তু সাবস্ক্রাইবার, এবং তারা কিন্তু নির্বাচনে খুব সাহসী ভূমিকা গ্রহণ করছে। কিন্তু তারা কেউ কোনোদিন চ্যানেলটা খুলে দেখে না। তারা বোধহয় ভাবে যে এত কথা শুনি, আর নতুন করে কি শুনুন।
তারা যে ভীত তাও না, তারা নির্বাচনের সময় আমার পক্ষে তারা দারুণভাবে কাজ করছে, আমাদের পক্ষে সাহস নিয়ে, যেটা রাত্রে 1টা 2টা কাজ করা, মেয়েরাও কাজ করছে সারাদিন, কিন্তু তারা কোনোদিন চ্যানেল খুলে দেখে না এবং তারা পত্রিকা পড়ে না। আমি অনেক সময় তারা বকাবকি করি, পত্রিকা বড়, এটা বোধহয় আমার একটা কমিউনিকেশন গ্যাপ। আমি একটা অভিজ্ঞতা করি, আমরা যখন হিউম্যান রাইটস করতাম, আমি তো প্রতি বক্তৃতাতেই ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িকতা নিয়ে কত কথা কইতাম, বিজেপির বিপদ, RSS এর বিপদ, লোকটি শুনতো, হিউম্যান রাইটসের লোকজন। আমার ধারণা এক কান্দে শুনতো, আরেক কান্দে বেরিয়ে যেত, কারণ তারাই বড় সময় বিজেপি হয়েছে। এত বক্তৃতা দীর্ঘদিন আমরা করছি, আমরা বামফ্রন্ট বিরোধিতা যত করছি তার চেয়ে বেশি বিরোধিতা করছি বিজেপি RSS এর রাজনীতির, বলার চেষ্টা করছি, লোকগুলো শুনতো। কিন্তু পরবর্তী সময় দেখলাম তারা সবাই চেঞ্জ হওয়ার পর বিজেপি, মনে প্রাণে বিজেপি। দুইটা জিনিস এক হলে আমাদের কমিউনিকেশনকে তারা যেই লেভেলে কথাটা বুঝে সেই লেভেলগুলো আমরা পৌঁছতে পারি না। এইটা একটা ব্যাপার। আমার ধারণা এই যে বক্তৃতা আমরা দিই, এই বক্তৃতা তাদের কাছে পৌঁছে না। সবাই গান্ধীজি আমরা হইতে পারছি না, কেউ মাও সেতুং হইতে পারে না। কিভাবে কোন লেভেলে কথা কইলে হৃদয়ে পৌঁছে, এইটা বোধ একটা আর্ট। এই আর্টে আমাদের বুদ্ধিজীবীরা কিংবা আমাদের প্রগতিশীলরার দুর্বলতা আছে আমার মনে হয়েছে। কারণ আমি তো আমার মতো করে বুঝাইতেছি, তারা তো শুনতেছে। পরে দেখলাম তারা কোনো এফেক্টিভ ইলেকশনের সব বিজেপি, এর আগে সব আমার লোকে বই, আমরা লোক হিউম্যান রাইটস, এটা বিরাট অংশ। তো স্যারের এই অভিজ্ঞতাটা আসছে। তো ইয়ং জেনারেশন আমরা ধরার চেষ্টা করুন, এই যে কথাগুলো কইছে আমরা চেষ্টা করুন, এই মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা এই চ্যানেলটা আমরা চালু রাখুন। আপনারা আইসেন, আপনার সহযোগিতা, আমরা কৃতজ্ঞ যে সবাই আমাদের ডাকে সাড়া দিয়েছেন সবসময়, যে কোনো সময়। আমি নাম করতে যাই না, আমাদের মধ্যে 2-3 জন স্টার আছেন আলোচক, তারা মানে ভিউ পয়েন্ট 500-600 জায়গা, তারা রকমও তারা জানেন, তারা রকম তারা সাড়া দেন আমাদের পাশে। সবাইকে ধন্যবাদ। যার হাত ধরে আমরা কাজটা চালাই, শেষ করবেন আজকের এই অনুষ্ঠান। কৌশিক না, ব্যাপক ব্যস্ত, তার মাঝেও ঠিক এই 8 ঘন্টা টাইম বা 40 মিনিট টাইম, এই কৌশিক আর মণিময়ের পেশন ছাড়া এই চ্যানেলটা চলতো না। আমি শুরু করছি, আর মনীষ আমাদের মনীষের একটা গুণ আছে, যে কোনো কাজে নামাই দিয়া সরে জায়গা। মনীষটা চেনেন, মনীষ ভট্টাচার্য, এটা একটা ভালো গুণ মনীষের। আমি জানি মনীষ চেনে কোনো কাজ শুরু করলে কাজটা শুরু করবো, কিন্তু পরের দিনে মনীষটা পাওয়া যেত না। মনীষ নামাইছে চ্যানেলটা করো, পরের দিনটা ডুব মারছে। এই চ্যানেলটা এতদিন ধরে চলছে কৌশিক আর মণিময়। হ্যাঁ, এটা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত গুণীজনদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা এসেছেন। আমাদের মণিমাদা ফোন করেছিল সবাইকে, সবাই আসেনি, মোটামুটি এসেছেন, ভালোই এসেছে। তো এটা 2022 সালের 10ই ডিসেম্বর, যে ওই সময়টাতে স্যার আলোচনা করছিলেন সবার সাথে, যে কোনো চ্যানেলে গেলে সব পাবলিশ করে না, সবার সাথে আলোচনা করেন কীভাবে আমরা কী করবো। স্যার বলছেন আমরা একটা শুরু করি। তো নামকরণটা স্যারই করেছেন। মনীষদা এসেছিল, মানে মনীষদা ইউটিউব চ্যানেল খুলতে আমাদের সাহায্য করেছিল, যে পরবর্তী সময় আর আসে না, কিন্তু স্যার নামকরণটা করেছেন, যেটা খবরদার কথা নয়, এটা আনকমন নাম। তো খুবই ভালো, এখন অবধি আমরা ভালোই সারা পাচ্ছি। একটা চিঠি হয়েছিল, একটা চিঠিটা আমরা পড়ে শোনালে মণিমাদা খুব ভালো হয়, পরে মণিমাদা শুনিয়ে দেবে। মানে মানুষ খুবই সাড়া দিচ্ছে। আর একটা সবাই যে আমাদের যে উপদেশ দিলেন বা বিভিন্ন করলেন, পাঠ্যদাও দিলেন, ফেসবুক পেজ প্লাস আমাদের যে রিল করা 60 সেকেন্ডের মধ্যে মূল বক্তব্যটা প্রকাশ করা, এগুলো আমরা চেষ্টা করবো এখন থেকে করা, যাতে মানুষ এইটা দেখে যে আকৃষ্ট হয়, যে ভিডিওটা দেখতে হবে পুরোটা। এটা খুবই ভালো কথা বলেছিলেন। আর একটা কথা, মণিময়দা সবচেয়ে মনে হয় ত্রিপুরার যে যত অ্যাঙ্কার আছে অন্যতম, মানে খুবই ভালো অ্যাঙ্কার আমার মনে হয় আর কি, আমি জানা মতে। মণিময়দাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং সবাইকে খুব ধন্যবাদ। আপনারা থাকবেন, আপনাদের সহযোগিতায় আমরা এই চ্যানেলটা আরও শ্রীবৃদ্ধি হবে, আমরা এগিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা চিঠি পেয়েছি আর টেলিফোন পেয়েছি। আচ্ছা, টেলিফোন পেয়েছি অনেকের, আসতে পারলেন না কেন, অন্যান্য কাজও আছে। আমরা বলেছি ঠিক আছে, পরবর্তী সময়ে আবার কথা হবে। চিঠিটা হচ্ছে এরকম: খবরদার কথা নয়, এর মতো একটি চ্যানেল খুব বলিষ্ঠভাবে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করে চলেছে। অনুষ্ঠানগুলিতে আমন্ত্রিত গুণীজনেরা বিষয়ের ওপর তাদের মূল্যবান যুক্তি নির্ভর বক্তব্য রাখছেন। আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে, যেখানে দেশের মানুষের বাক স্বাধীনতা ভীষণভাবে বিপন্ন, সেখানে এই চ্যানেলটি যেভাবে তার কার্যকাল 1 বছর পূর্ণ করেও অপ্রতিহতভাবে এগিয়ে চলেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। গত 1 বছরে এই চ্যানেলের অনুষ্ঠানগুলির
বিষয় বৈচিত্র্য, বিষয়ের উপর আলোচনার গভীরতা ও বলিষ্ঠতা আমাদের মতো সাধারণ শ্রোতাদেরকে বহু কিছু জানতে বুঝতে সাহায্য করেছে। আমরা সমৃদ্ধ হয়েছি। চ্যানেলটির কর্তৃপক্ষ, অনুষ্ঠানের সঞ্চালক এবং সংশ্লিষ্ট সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতেও প্রতিটি অনুষ্ঠানের মূল্যবান আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকব। শুভেচ্ছা সহ রণেন্দ্র দাশগুপ্ত, আলপনা সেনগুপ্ত। তারা আমাদের সঙ্গে আছেন, তারা আমাদের অনুষ্ঠানেও আসেন। আজকের আপনারা যে এসেছেন আবার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আজকে আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের এখানে সমাপ্তি।